প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি বিপুল বিহারী ব্যাপারী, সহকারী শিক্ষক, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয় নিয়ে আলোচনা করব। ব্যবসায় উদ্যোগ থেকে আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় হলো আত্মকর্মসংস্থান। তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, এটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখন এর আগে দেখো, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আদমশুমারি ও গৃহগণনা 2011-এর হিসাব অনুযায়ী 2012 সালের 16ই জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা 15,25,18,015 জন। 2012 সালের 16ই জুলাই দেশের লোকসংখ্যা ছিল কত? অনুমিত লোকসংখ্যা 15,25,18,015 জন। মোট জনসংখ্যার প্রায় 80% মানুষ গ্রামে বাস করে। এই যে মোট জনসংখ্যা, এর প্রায় 80% মানুষ গ্রামে বাস করে। মোট জনসংখ্যার প্রায় 80% মানুষ গ্রামে বাস করে। বাংলাদেশের অর্থনৈতিক রিভিউ 2011-এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান শতকরা 20%, শিল্প খাতের শতকরা 30% এবং সেবা খাতের অবদান শতকরা 50%। কিন্তু জনসংখ্যার দ্রুত হারে বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থান সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন 2010-এর মতে বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা 26 লক্ষ। মোট কর্মহীন লোক হয়েছে 26 লক্ষ। দেশের মোট শ্রমশক্তির পরিমাণ 5,67,00,000। দেশে মোট শ্রম শক্তির পরিমাণ হয়েছে 5,67,00,000, যাদের 1/3 হচ্ছে যুবক যুবতী। এই 5,66,00,000 এর 1/3 হইল যুবক যুবতী। বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মজুরি ও বেতনভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব নয়। প্রয়োজন আত্মকর্মসংস্থান। এখন এর জন্য প্রয়োজন কি? আত্মকর্মসংস্থান। এখন আত্মকর্মসংস্থানটা কি, এইটা একটু দেখো। আত্ম কথাটার অর্থ হয়েছে নিজ, আর কর্মসংস্থান কথাটার অর্থ হয়েছে কাজের ব্যবস্থা করা। অর্থাৎ নিজেই নিজের কাজের ব্যবস্থা করাকে আত্মকর্মসংস্থান বলে। সংক্ষেপে নিজেই নিজের কাজের ব্যবস্থা করাকে আত্মকর্মসংস্থান বলে। তারপরও দেখো, নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। এখন আত্মকর্মসংস্থান কাকে বলে বা আত্মকর্মসংস্থানের সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি? নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। দেখো, জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। জীবিকা অর্জনের বিভিন্ন যে পেশা আছে, পেশা তোমরা বোঝো, এই পেশার মধ্যে আত্মকর্মসংস্থান হলো একটা জনপ্রিয় পেশা। বিভিন্ন খুচরা বিক্রয়, রেডিও টেলিভিশন মেরামত, হাঁস মুরগি পালন, মৌমাছি চাষ ইত্যাদি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত। দেখো, বিভিন্ন খুচরা বিক্রয়, রেডিও ও টেলিভিশন মেরামত, হাঁস মুরগি পালন, মৌমাছি চাষ ইত্যাদি আরও অনেক কিছু আছে, এগুলো আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত। এখন দেখো, আমরা আলোচনা করব আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা নিয়ে। এখন আমরা আলোচনা করব আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা নিয়ে। এখানে দেখো, একটা লোকের একটা ইডিয়া আছে। নোয়াখালীর সানজিদা ইসলাম স্থানীয় কলেজ থেকে স্নাতক পাশ করেও যোগ্যতা অনুযায়ী চাকরি লাভে ব্যর্থ হয়। নোয়াখালীর একটা মেয়ে সানজিদা, উনি স্নাতক পাশ করার পরও যোগ্যতা অনুযায়ী চাকরি লাভে ব্যর্থ হলেন। বেশ কিছুদিন বেকার থাকার পর তিনি স্থানীয় যুব উন্নয়ন কার্যালয় থেকে ফুল চাষের উপর প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রশিক্ষণের শেষে 1 একর জমিতে ফুল চাষ করলেন। প্রথম মৌসুমে তার আয় হলো 50,000 টাকা। লাভের টাকা পেয়ে তার আগ্রহ বহুগুণে বেড়ে গেল। এরপর তিনি ঢাকায় গিয়ে ফুল চাষের উপর দিনব্যাপী কর্মশালা যোগ দিলেন ও পুষ্পমেলা ঘুরে দেখলেন। এখান থেকে তিনি নতুন দেশি বিদেশি জাতের ফুলের বীজ নিয়ে
চাষ করে অনেক আয় করলেন। কঠোর পরিশ্রম আর সুযোগের সঠিক ব্যবহারের কারণে তার ব্যবসায় 5 বছরে অনেক বড় আকার ধারণ করে। তিনি সম্প্রতি তার জেলার সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পান। এখন এই যে সানজিদা ইসলাম, উনি কিভাবে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করছে সেই ঘটনাটা এখানে তুলে ধরা হয়েছে। পুরস্কার গ্রহণকালে তিনি আগত সবাইকে আত্মকর্মসংস্থানের নিম্নোক্ত প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করেন। যে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কী এইটা সম্পর্কে সবাইকে অবগত করেন। দেখো, কর্মসংস্থানকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা মজুরি বা বেতনভিত্তিক চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়। তো কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হচ্ছে মজুরি বা বেতনভিত্তিক চাকরি, একটা আত্মকর্মসংস্থান, আর একটা ব্যবসায়। কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের দেশের কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। জনসংখ্যা যত বাড়ে, শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যাও তত বাড়ে। কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায়, সে হারে কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পায় না। কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায়, সে হারে কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পায় না। তারপর দেখো, অন্যান্য পেশায় আয়ের সম্ভাবনা সীমিত, কিন্তু আত্মকর্মসংস্থান থেকে প্রাপ্ত আয় প্রথম দিকে সীমিত ও অনিশ্চিত হলেও পরবর্তীতে এ পেশা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম। দেখো, অন্যান্য পেশার আয়ের সম্ভাবনা সীমিত, একটা সীমিত পরিমাণে থাকে, কিন্তু আত্মকর্মসংস্থান থেকে প্রাপ্ত আয় প্রথম দিকে সীমিত ও অনিশ্চিত হলেও পরবর্তীতে এ পেশা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম। তারপর দেখো, বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। দেখো, বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেয়েছে। তারপর দেখো, আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। এই যে আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধনটা কি? বড় মূলধন হলো নিজের দক্ষতা। কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন, তার অর্থসংস্থান করাও অনেকটা সহজ। দেখো, কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন, তার অর্থসংস্থান করা অনেকটা সহজ। আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা, এটা কিন্তু স্বাধীন পেশা। আর এ ব্যবসায় যেহেতু অনেক সময় নিজের বাড়িতে বা জমিতে করা যায়, সেহেতু আলাদা খরচ হয় না। আর এই আত্মকর্মসংস্থানের কাজটা যেহেতু নিজের বাড়িতে বা নিজের জমিতে করা যায়, তাই আলাদাভাবে খরচ হয় না। যেমন তুমি একটা দোকান করতে গেলে দোকানটার ভাড়া দিতে হয়, এটা ওটা খরচ থাকে, আর এখানে এই খরচটার দরকার হয় না। বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ায় এখানে মজুরি অনেক কম। বাংলাদেশের জনসংখ্যা বেশি, এই জন্য এখানে মজুরিও অনেক কম, মানে কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়। আবার আমাদের দেশে মৌসুমি বেকারত্বের সমস্যাও প্রকট। মৌসুমি বেকারত্ব মানে একটা মৌসুমে বেকার থাকে। যেমন ধান কাটার সিজনে কৃষকরা ধান কাটলো, তারপর 2-3 মাস দেখা যায় বেকার থাকে, এটাকে বলা হয় মৌসুমি বেকারত্ব। তারপর দেখো, আবার আমাদের মৌসুমি বেকারত্ব সমস্যা প্রকট। এ সকল সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারপর দেখো, আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকলে তরুণ সমাজ নানা সমাজবিরোধী কাজে লিপ্ত না থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। তরুণ সমাজ যদি বেকার বসে থাকে, তখন কিন্তু তারা বিভিন্ন সমাজবিরোধী কাজে লিপ্ত হয়, কিন্তু তারা যদি আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকে, তাহলে সমাজবিরোধী কাজ থেকে তারা বিরত থাকে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ ও গ্রামীণ সমাজ ও অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা যায়। আমাদের ভিতরে একটা প্রবণতা কাজ করে যে শহরে গেলে আমরা কাজের ব্যবস্থা করতে পারি। আসলে শহরে কাজের ব্যবস্থা ভালো, এই জন্য বেশিরভাগ লোকে শহরের দিকে মানে ছুটে যায় কাজের জন্য। কিন্তু গ্রামে যদি গ্রামে বসে যদি সে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, গ্রামে বসে যদি সে প্রয়োজনীয় পরিমাণ তার যেটুকু
প্রয়োজন ততটুকু আয় করতে পারে, তাহলে সে আর শহরে যাবে না। আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে। কী হয়? আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে। আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয়। এই যে আত্মকর্মসংস্থান, এটার জন্য বয়স কোনো সমস্যা নয়। এর মাধ্যমে যে কোনো বয়সের মানুষ তার দক্ষতা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারে। মানে আত্মকর্মসংস্থানটা যে কোনো বয়সের মানুষ করতে পারে, যার যেরকম দক্ষতা সে তার দক্ষতা অনুযায়ী কাজের ব্যবস্থা করতে পারে। আচ্ছা, এখন দেখো বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত লাভজনক ক্ষেত্র। এখন দেখো বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের জন্য উপযুক্ত লাভজনক ক্ষেত্র কোনগুলো? মানে সব কাজে কিন্তু আত্মকর্মসংস্থানের দ্বারা লাভজনক হবে না। দেখো, আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় নিজ মালিকানা ও ব্যবস্থাপনায় চালিত যে কোনো ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থেকে যেমন সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখা যায়। চাহিদা আছে এমন পণ্য উৎপাদন ও বিক্রয় করে বা সেবাদান করে অর্থ উপার্জন করা যেতে পারে। সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যে সকল সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করে কীভাবে সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়। এসব বিষয় বিশ্লেষণ করে আমরা আত্মকর্মসংস্থানের বেশ কিছু উপযুক্ত লাভজনক ক্ষেত্র চিহ্নিত করতে পারি। কোনগুলো দেখো? হস্তচালিত তাঁত শিল্প, মাদুর বা ম্যাট তৈরি, মৃৎশিল্প মানে মাটি থেকে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয়, বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ, বাঁশ থেকে বিভিন্ন ধরনের জিনিস, লবণ উৎপাদন, টেইলারিং মানে দর্জি কাজ করে যারা, পোশাক প্রস্তুতকরণ, মাছের জাল তৈরি, মাছ ধরার যে জাল ওইটা তৈরি, কাঠের আসবাবপত্র তৈরি, স্টিলের আসবাবপত্র তৈরি, মাটির বাসন প্রস্তুতকরণ, কামারের কাজ, সেরিকালচার, নৌকা তৈরি, মাছ শুকানো, গোলালুর ময়দা তৈরি, পাটের ম্যাট তৈরি, আলুর চিপস তৈরি, কলার চিপস তৈরি, গৃহস্থালী দ্রব্যাদি তৈরি, বাইসাইকেল মেরামত, খেলনা তৈরি, রাবারের দ্রব্য ও বল তৈরি, রাবার চাষ, মাখন তৈরি, বল পেন ও কলম তৈরি, ধানের খড় প্রক্রিয়াজাতকরণ, বাইসাইকেল নির্মাণ, সবজি চাষ, ছাতা মেরামত, গবাদি পশু ও হাঁস মুরগির খামার, বেতের সামগ্রী তৈরি, কাঁচের তৈজসপত্র তৈরি, পিতল ও কাঁসার দ্রব্যাদি প্রস্তুত, পাটের শৌখিন দ্রব্যাদি তৈরি, গেঞ্জি তৈরি, চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন, ঝিনুক দ্রব্যাদি প্রস্তুত, বেকারি, আটা ময়দা প্রস্তুত, ভোজ্য তেল উৎপাদন, খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন, নিটিং দ্রব্য প্রস্তুত, এমব্রয়ডারি, সুতো কাটা, কাঠের খেলার সরঞ্জাম তৈরি, প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং, প্লাস্টিক দ্রব্যাদি প্রস্তুতকরণ, মোমের দ্রব্যাদি তৈরি, জুয়েলারি, স্ন্যাক্স, পিঠা তৈরি, কর্নফ্লেক্স তৈরি, কাঠের ও বাঁশের টুথপিক তৈরি, আইসক্রিম চামচ তৈরি, প্যাড থ্রেশার, কৃষি সরঞ্জাম প্রস্তুত, ফটো ফ্রেম তৈরি, ফটো স্টেট ব্যবসা। এই ধরনের অনেক ব্যবসায় আছে যে ব্যবসাগুলো আত্মকর্মসংস্থানের জন্য উপযুক্ত এবং লাভজনক। তাহলে এখন আমি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম কি আত্মকর্মসংস্থান কি, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, বাংলাদেশের আর্থসামাজিক বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত লাভজনক ক্ষেত্র। এখন আবার আমি একটু বলি, দেখো দু সালের 16 জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা কত ছিল? 15,25,18,015 জন। মোট জনসংখ্যার প্রায় শতকরা কত ভাগ মানুষ গ্রামে বাস করে? মোট জনসংখ্যার প্রায় শতকরা 80 ভাগ মানুষ গ্রামে বাস করে। বাংলাদেশের অর্থনৈতিক রিভিউ 2011-এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে সেবা খাতের আয় কত? সেবা খাতের আয় শতকরা 50 ভাগ, কৃষি খাতের শতকরা 20 ভাগ, শিল্প খাতের শতকরা 30 ভাগ। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন 2010-এর মতে বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা কত? 26 লক্ষ।
দেশের মোট শ্রমশক্তির পরিমাণ কত? 5,67,00,000। এর মধ্যে যুবক যুবতী কত? প্রায় 1/3 যুবক যুবতী। তারপর এখন দেখো আত্মকর্মসংস্থান কি? আত্মকর্মসংস্থান কি? নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা, দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলা হয়। আবার শোনো, নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। আচ্ছা, জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পেশা কোনটা? আত্মকর্মসংস্থান। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পেশা হলো আত্মকর্মসংস্থান। এখন দেখো, কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? কর্মসংস্থানকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: মজুরি বা বেতনভিত্তিক চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়। এই তো, এরপর বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলো আলোচনা করলাম। এগুলো তোমরা বাড়িতে ভালো করে দেখবে এবং ভালো করে এগুলো অনুশীলন করবে। আচ্ছা, তাহলে আমি আজকে আমার ক্লাস এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।